আজকে আমরা আলোচনা করব কিংবদন্তি নিয়ে। প্রাচীন ইতিহাস জানার জন্য যে সকল উপাদান আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ প্রাগৈতিহাসিক ইতিহাস জানতে সাহায্য করে, সেই ইতিহাসের একটি অন্যতম উপাদান হচ্ছে কিংবদন্তি। আমরা আগে দেখেছি পৌরাণিক কাহিনীর কথা। সুতরাং কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর একটি পার্থক্য আছে, সেগুলো আমরা পরে বলবো। প্রথমে আগে দেখে নিই কিংবদন্তি জিনিসটা কি, অর্থাৎ এটি কিভাবে আমাকে বা আমাদেরকে ইতিহাস জানতে সাহায্য করবে। দেখো, কিংবদন্তি হচ্ছে পৌরাণিক কতগুলি কাহিনীর থেকে আলাদা, অর্থাৎ এগুলো কিন্তু প্রাগৈতিহাসিক কাহিনী, যেই সময়ের কথা মানুষ এই কিংবদন্তির মাধ্যমে বলে গেছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম কতগুলো ক্যারেক্টার মানে চরিত্র, এগুলোর উদ্ভব ঘটে বিভিন্ন সময়ে। এই চরিত্রগুলি একসময় কিংবদন্তির মহারূপ পায়। অর্থাৎ প্রথমেই যেটা বললাম, চরিত্র অর্থাৎ কিংবদন্তির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একজন বিশেষ চরিত্র কিংবদন্তির মধ্যে কিন্তু থাকে। আমরা যেমন পৌরাণিক কাহিনীতে দেখেছি যে অতীতের পৌরাণিক কতগুলো ঘটনা, বিশেষ করে লৌকিক অলৌকিকের ব্যাপারটা তোমাদের মনে আছে, যেটা আমাদের সমাজে মানে বাস্তবে নেই, অবাস্তবে আছে, মানে স্বর্গ, মর্ত্য, পাতাল, বেহেশত, এগুলো যেগুলো আছে আর কি। তো সেগুলো থাকে হচ্ছে পৌরাণিক কাহিনীতে, কিন্তু কিংবদন্তিতে সেগুলো আবার থাকে না। কিংবদন্তিটা তৈরি হয় একজন বিশেষ মানুষকে কেন্দ্র করে। এই বিশেষ মানুষটাকেই আমরা বললাম ক্যারেক্টার বা চরিত্র। তো প্রথম বৈশিষ্ট্য হলো কিংবদন্তি হচ্ছে একটি মানুষ কেন্দ্রিক, একটি মানব কেন্দ্রিক চরিত্র বা গল্প। দ্বিতীয় হচ্ছে এর বিশিষ্টতা, অর্থাৎ কিংবদন্তি সবসময় কিন্তু একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। পৌরাণিক কাহিনীগুলোতে যেমন এলাকার সীমাবদ্ধতা ছিল না, কিংবদন্তিতে সেরকম একটি সীমাবদ্ধ থাকে। অর্থাৎ সেই ব্যক্তিটি যেই এলাকার মধ্যে অবস্থিত, সেই এলাকাকে নিয়েই কিংবদন্তিটি কিন্তু রচিত হয়। সুতরাং কিংবদন্তির এটি হচ্ছে একটা বিশিষ্টতা। এর পরের কথায় যদি আমরা আসি, কিংবদন্তি সবসময় লোকতান্ত্রিক নির্ভর, অর্থাৎ লোকতান্ত্রিক কতগুলো ব্যাপার বা ঘটনা কিংবদন্তির সঙ্গে জড়িত থাকে। কিংবদন্তির যে চরিত্রগুলো, তাদের কার্যক্রম সমস্ত কিছু তার পারিপার্শ্বিক যে জনসমাজ আছে তাদেরকে নিয়েই কিন্তু গঠিত হয়, তাদেরকে নিয়েই কিন্তু তৈরি হয়। এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে অতিরঞ্জতা, যেটা পৌরাণিক কাহিনীতেও ছিল, এখানেও আছে অতিরঞ্জতা। এই কাহিনীগুলোকে মানুষ আরো মুখরোচক করার জন্য, তাদের বীরত্বটাকে আরো বড় করে দেখানোর জন্য কিন্তু তাদের মধ্যে কিছু অলৌকিকতারও মিশ্রণ ঘটানো হয়, মানে বিভিন্ন রকম নানা রকম ঘটনা তাদের মধ্যে যুক্ত করে দেওয়া হয় আর কি। অর্থাৎ যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না করা, সেগুলো উনারা করতে পারেন, এমন ঘটনার কিছু তার মধ্যে কিন্তু সংযুক্ত হয়ে যায়। তো এটা হচ্ছে কিংবদন্তি। এবার আমরা বলি যে কিংবদন্তির চরিত্রগুলি কেমন হয়। আমরা সবচেয়ে ভালো জানি আমাদের দেশের মধ্যে, আমাদের ভারতীয় মধ্যে, সেটা হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র হচ্ছে একজন কিংবদন্তি চরিত্র, অর্থাৎ অযোধ্যার রাম। আমরা এই রামচন্দ্রকে আমাদের হিন্দু ধর্মের দেবতা ভগবান নারায়ণ, তারই একটি রূপ হিসেবে ধরে থাকি। তো রামচন্দ্র বলে পৃথিবীতে কেউ ছিলেন কিনা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ঐতিহাসিকরা এই চরিত্রের মধ্যেই অনেক ঐতিহাসিক তথ্য কিন্তু খুঁজে পান। অর্থাৎ
রামচন্দ্র নামে কোনো একজন ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন, তার কার্যক্রম কেমন ছিল সেগুলোর ঘটনা মানুষের মনে যুগের পর যুগ সেগুলো বিবরণ দিয়ে এসেছে, মানুষ ঘটনার বিবরণগুলো দিয়ে এসেছে বংশ পরম্পরায়। সেখান থেকেই ঐতিহাসিকরা নানা রকম সূত্র খুঁজে কিন্তু বের করেন এবং তার থেকেই কিন্তু ইতিহাসের অনেকটা অংশই লেখা হয়ে যায়। সে সময়ের সমাজ, সে সময়ের অর্থনীতি, সে সময়ের ধর্মনীতি, মানুষের সম্পর্ক সমস্ত কিন্তু এই কিংবদন্তির চরিত্রগুলোর যে গল্প সেগুলো থেকেই কিন্তু জানা যায়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। সেখানে যুগের পর যুগ যেহেতু মানুষের মুখের থেকে মুখে বংশ পরম্পরায় হোক, সামাজিক পরম্পরায় হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে স্থানান্তরের মাধ্যমেই হোক, যেহেতু গল্পগুলো গিয়েছে সেগুলো তার মধ্যে অতিরঞ্জতা মিশে থাকবেই, এটা তো স্বাভাবিক। সুতরাং সেগুলোকে বাদ দিয়ে বাকি অংশগুলো দিয়ে কিন্তু তৈরি হয় ইতিহাস। আমরা আসি আরেকজন বিখ্যাত ব্যক্তির কথা, যেটা গ্রিস দেশে প্রচলিত ছিল, হারকিউলিস। এই হারকিউলিস গ্রিস দেশে একটি মানব চরিত্র এবং তিনিও অসীম ক্ষমতার অধিকারী। যেখানে বলা হয়েছে যখন উনি খুব শৈশবে ছিলেন আর কি, খুব ছোট ছিলেন, তখন নাকি দুটি সাপ পাঠানো হয়েছিল তাকে মারবার জন্য। তিনি সেই শৈশব অবস্থাতেই সাপ দুটিকে হত্যা করেন। মানে নিজের বীরত্বের কথাগুলো কিন্তু সেখানে জানানো হয়, মানে তিনি কি কি বীরত্বের কাজগুলো করেছেন। তারপরে পরবর্তীতে যখন তিনি বড় হন আর কি, তারপর কি মহা শক্তিশালী কাজগুলো তার দ্বারা হতো, যেগুলো সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, সেগুলোর বিবরণ কিন্তু হারকুলিসের বিবরণে কিন্তু আছে, গ্রিক সাহিত্যে আছে। তো এগুলো হারকুলিস নামে কোনো এক ব্যক্তি অবশ্যই হয়তো গ্রিক দেশে ছিলেন, কিন্তু তার হয়তো কিছু ক্ষমতারও অধিকারী ছিলেন, তিনি কিছু শক্তিরও অধিকারী ছিলেন, কিন্তু সেই ঘটনাগুলিকে পরবর্তীতে একটু অতিরঞ্জতা মিশ্রিত করে জনগণের কাছে পেশ করা হতো আর কি। একটা ব্যক্তি তো সারা জীবন থাকে না, সুতরাং যখন উনার সম্বন্ধে বলা হচ্ছে তখন তার উনি জীবিত নেই, তাই প্রমাণ দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই একটু বলাই যায় আর কি, নিজের ঘটনাটাকে একটু বেশি ভারী করার জন্য, বেশি অতিরঞ্জন করার জন্য, মানুষের বেশি করে দৃষ্টি আকর্ষণের জন্য। সেই ঘটনাগুলো তখন মুখের পরম্পরায় শ্রুতির মাধ্যমে যেগুলো আমাদের সমাজে রয়ে গেছে, সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু অতিরঞ্জতার মিশ্রণ কিন্তু রয়ে গেছে। তো এই ধরনের দুটি উদাহরণ বললাম আর কি, রামচন্দ্রের চরিত্র বা হারকিউলিসের। এরা অবশ্যই হয়তো ছিলেন পৃথিবীতে, কিন্তু তাদের কাজগুলোও ভালো ছিল, সেটাও ঠিক। কি কি করতেন, ভালো কাজ করে গেছেন, বীরত্বের কাজ করে গেছেন, সেটাও ঠিক। কিন্তু ওদের কাহিনীগুলোর মধ্যে সামান্য কিছু হলেও অতিরঞ্জতা ছিল, যেটাকে বাদ দিয়ে ইতিহাসের কাজগুলি কিন্তু রচনা করা হয়। এছাড়া আমাদের মধ্যে যেগুলো কিংবদন্তি প্রচলিত আছে সেগুলোর মধ্যে তোমাদের জানা আরেকজন হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনিও ভগবান নারায়ণের একটি রূপ। তারও নানা রকম বীরত্বের কাহিনী ভারতের মানুষের রন্ধে রন্ধে প্রচলিত আছে। এরপরে আছে মহারাজা বিক্রমাদিত্যের চরিত্র। প্রাচীনকালের ইতিহাসে আমরা যেটা পাই, তার বিভিন্ন কার্যকলাপ ইতিহাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সেগুলো এক ধরনের কিংবদন্তি চরিত্র। আমরা মানুষের মধ্যে পাই যেমন গোপাল ভাঁড়, তোমরা সবাই পড়ে থাকো গোপাল ভাঁড়ের গল্প। সেই গোপাল ভাঁড়ও একদম এক ধরনের কিংবদন্তি চরিত্র। সেই গল্পগুলো সবগুলোই যে সত্য তাও হয়তো নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেগুলো মিশে গেছে। তো এইভাবেই কিন্তু কিংবদন্তিগুলো আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ সময় মিশে যায়, তার মধ্যে কিছু অতিরঞ্জতা ঢুকে যায়। তো এগুলোর বিষয়ে আমাদের সাবধান থেকে অবশ্যই ইতিহাস রচনা করা উচিত এবং ঐতিহাসিকরা তাই করে। এবার বলি কিংবদন্তি আমাদের ইতিহাস জানতে কিভাবে সাহায্য করে। দেখো, এই যে চরিত্রগুলি, কিংবদন্তির এই যে চরিত্র, আমি রাম বলি, কৃষ্ণ বলি, হারকিউলিস বলি, গোপাল ভাঁড় বলি, বিক্রমাদিত্য বলি, বা অন্যান্য রোমানদের
মধ্যে যে সকল কিংবদন্তি প্রচলিত আছে, পৃথিবীতে প্রতিটি দেশেই মানে কম বেশি কিংবদন্তি কিন্তু প্রচলিত। এবার এরা কিভাবে আমাদের ইতিহাসকে জানতে সাহায্য করে? এর প্রধান কারণ, প্রধান যেটা বলতে হয় সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান কাল নির্ণয়। অর্থাৎ এই কিংবদন্তির চরিত্রগুলোর মধ্যে যখন গল্পগুলো বলা হয়, সেই গল্পের মধ্যেই কিন্তু সে সকল দেশের আশেপাশে বিভিন্ন রকম জায়গার নাম কিন্তু উল্লেখ থাকে। তো সেই জায়গাগুলি বর্তমানে আমাদের জানা না থাকলেও, অর্থাৎ হারিয়ে গেলেও, আমরা কিন্তু বর্তমানে সেই জায়গাগুলোকে আবার নানা রকম উপায়ে উদ্ধার করে খুঁজে পাচ্ছি। সুতরাং প্রাচীনকালে সেই জায়গার নাম কি ছিল, পরবর্তীকালে বিবর্তিত হয়ে সেই জায়গার বর্তমান নাম কি হয়েছে, সেটাও কিন্তু ইতিহাস জানার একটি ইন্টারেস্টিং বিষয়। যে আগে এক নাম ছিল, পরবর্তীতে কিভাবে এটা পরিবর্তন হয়ে গেল, এটাও ইতিহাসের একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তো এইভাবে কিংবদন্তি চরিত্রগুলো থেকে আমরা স্থানগুলোকে চিহ্নিত করতে পারছি, কালকে চিহ্নিত করতে পারছি, অর্থাৎ সময়কে, কোন সময়ের ঘটনা, সেই সময়ের ঘটনাগুলোকে আমরা চিহ্নিত করতে পারছি। তারপরে যদি বলি কি পাই আমরা এখান থেকে, সন তারিখের অনেক উল্লেখ আমরা কিংবদন্তিতে পাই। সেই সন তারিখ অর্থাৎ সময়ের হিসেবটাও কিন্তু আমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারছি। এরপরের ঘটনা যদি বলি সেটা হচ্ছে নীতি শিক্ষা। এই কিংবদন্তির চরিত্রগুলি সবসময় মানুষকে মানুষের মতো তৈরি হওয়ার মতো একটি নীতি শিক্ষা কিন্তু দেয়। সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রত্যেকটি ব্যক্তির কি কি দায়িত্ব আছে, তার কি কি করা উচিত, কোন জিনিসগুলো লক্ষ্য করা উচিত, কোনগুলো করা উচিত নয়, মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত, মানুষের সঙ্গে কিভাবে মেশা উচিত, মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, সমস্ত রকম ঘটনা কিন্তু এই কিংবদন্তিতে বলা আছে। এবং এটা, এই যে গল্পগুলো যখন বলা হয়, যারা শ্রোতা, যারা শুনে, তারা কিন্তু এই গল্পগুলোর চরিত্রগুলোর মাধ্যমে কিন্তু নিজেদের মধ্যে অনেকটাই নীতি শিক্ষা নেয়। যে আমারও তাহলে কি করা উচিত, আমার কি কর্তব্য রয়েছে এই সমাজের প্রতি, এই দেশের প্রতি, আমার পরিবারের প্রতি, এরকম নানা রকম কর্তব্যের কথা নীতি শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা কিংবদন্তিগুলো থেকে পাই। আরেকটি যেটা বলতে হয় সেটা হচ্ছে আনন্দদায়ক। অর্থাৎ কিংবদন্তির গল্পগুলো, এগুলো কখন বলতো মানুষ? যখন অবসরের সময় হতো তখন, অর্থাৎ অবসর সময় থাকতো তখন, নিজেদের মধ্যে একটা সময় সন্ধ্যার পরেই হোক, যখন হোক, সন্ধ্যার পর একসঙ্গে বসা, তারপরে সেই গল্পগুলো বড় বয়স্ক ব্যক্তিদের মুখ থেকে কিন্তু বেরিয়ে আসতো। তো এখন যেরকম অবস্থা, এখন তো সবাই তোমরা সময় কাটাও সেই মোবাইল নিয়ে আর টিভি নিয়ে। আগে তো আর এগুলো ছিল না। আগে মানুষ সময় কাটাতো এভাবে গল্প করে, নিজেদের মধ্যে গল্প করে, আলোচনা করে, খেলাধুলা করে, এইভাবেই সময়গুলো কাটাতো। আর কিংবদন্তিগুলো তখন ওই আনন্দদায়ক উৎস হিসেবেই কিন্তু ব্যবহার করা হতো, যেটাকে বর্তমানে বলা হয় এন্টারটেইনমেন্ট। অর্থাৎ এন্টারটেইনমেন্টের যে সময়, সেটা কিংবদন্তির গল্পগুলো নানা সময় বলা হতো। সুতরাং অতীতকালে, মানে আজকের থেকে যদি আমরা পিছিয়ে যাই পেছনের দিকে, সে সময় মানুষের সময় কাটানোর, অবসর জীবন কাটানোর একটি অন্যতম পথ ছিল এই কিংবদন্তি রচনাগুলো বলা, সেগুলোকে শোনা, সেগুলোকে এনজয় করা, এন্টারটেইনমেন্ট করা নিজেকে। এবার বলি পৌরাণিক কাহিনীর সঙ্গে কিংবদন্তির পার্থক্যটা কি। আগেই বলেছিলাম একটু, যে পৌরাণিক কাহিনী কিন্তু কোনো একটি ব্যক্তি নির্ভর নয়, অর্থাৎ সেখানে অনেকেই যুক্ত থাকে। কিন্তু কিংবদন্তি হচ্ছে ব্যক্তি নির্ভর, একজন ব্যক্তিকে কেন্দ্র করেই কিংবদন্তিগুলো কিন্তু তৈরি হয়, এটি একটি। দ্বিতীয় হচ্ছে পৌরাণিক কাহিনীগুলোর সঙ্গে বাস্তব যখন থাকে, তার সঙ্গে অলৌকিক জগৎটাও যুক্ত থাকে। অর্থাৎ বাস্তবের কিছু, তার সঙ্গে অলৌকিক কিছু, দুটো নিয়ে হয় হচ্ছে পৌরাণিক কাহিনীগুলো। কিন্তু কিংবদন্তিতে সমস্ত সময় চেষ্টা করা হয় বাস্তবিক জীবনের, এই পার্থিব জীবনের ঘটনাগুলিকে তুলে ধরা। তৃতীয়ত, কিংবদন্তিগুলিতে একটি একদম নির্দিষ্ট না হলেও আনুমানিক একটি কালপঞ্জি থাকে। কিন্তু
পৌরাণিক কাহিনীগুলিতে কোনো কিন্তু নির্দিষ্ট কালপঞ্জি থাকে না, সেটা সময়ের ব্যাপ্তি অনেক বড় পৌরাণিক কাহিনীগুলোতে। আর কিংবদন্তিগুলিতে সময়ের কাহিনীগুলো হয় খুব ছোট, মানে একটি মানুষের জীবন পর্যন্তই, এতটুকুই সেখানে সীমাবদ্ধ থাকে। সুতরাং সময়ের ব্যাপ্তি হচ্ছে একটি। এরপর আসি বিষয়বস্তু। কিংবদন্তির যে চরিত্রগুলি, এই চরিত্রগুলির উদারতা, তাদের বীরত্ব দেখানোর জন্য আরো নানা রকম কাল্পনিক চরিত্রের কিন্তু উদ্ভব ঘটানো হয়, তৈরি করা হয়। তাহলেই তো কিংবদন্তির ব্যক্তির যে বলিষ্ঠ চরিত্র সেটা প্রকাশিত হয়, তিনি সেগুলো কিভাবে নিবারণ করলেন সেগুলো দেখানো সম্ভব হয়। অর্থাৎ কিংবদন্তির যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে আরো কিছু কাল্পনিক চরিত্র, ব্যক্তি চরিত্রের উদ্ভব ঘটানো হয়। আর পৌরাণিক কাহিনীগুলোর ঘটনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে যোগ করা হয় অলৌকিক জগৎকে, অর্থাৎ ঈশ্বরের জগৎকে। সুতরাং দুটির কিন্তু পার্থক্য দুরকম। একটির সঙ্গে যুক্ত হচ্ছে ব্যক্তি চরিত্রকে যুক্ত করা হচ্ছে কিংবদন্তির সঙ্গে, আর পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত করা হচ্ছে দেব দেবীর অলৌকিক জগৎকে। সুতরাং দুটোকে যুক্ত করে কিন্তু দুটো গল্প দুই রকম ধারায় কিন্তু এগিয়ে চলে। তো যাই হোক, এটা হলো আমাদের কিংবদন্তির বিষয়বস্তু। এগুলো অতিরঞ্জিতা থাকলেও আমাদের ইতিহাসকে জানতে যথেষ্ট সাহায্য করে, এবং এখান থেকেই ঐতিহাসিকরা নিখুঁতভাবে নিজেদের ইতিহাসের উপাদানটিকে খুঁজে বের করে নেন এবং আমাদের বলিষ্ঠ ইতিহাস রচনার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেন।